আয়ারল্যান্ডে এমন অদ্ভুত একটা জঙ্গল আছে যেটাকে নাকি মানচিত্রে খুঁজে পাওয়া যায় না। এছাড়াও সেই জঙ্গলে কেউ যদি একবার ঢুকেছে তবে এক ধরনের গোলকধাঁধা সেই মানুষটাকে গ্রাস করে। গোলকধাঁধা বুঝতে পেরেছেন তো? আপনি যদি এই জঙ্গলে একবার প্রবেশ করেন তবে এর থেকে বেরোনোর কোনো পথ আপনি খুঁজে পাবেন না। আপনি যে দিক দিয়েই যান না কেন ঘুরে ফিরে আবার সেখানেই এসে পৌঁছাবেন যেখান থেকে আপনি যাত্রা শুরু করেছিলেন। কিন্তু এসব রহস্যের বাইরেও আর একটা রহস্যে ঘেরা বিষয় প্রতিদিন রাতে এই জঙ্গলে তৈরি হতো। জঙ্গলের মাঝ বরাবর একটা গভীর গর্ত রয়েছে। প্রতি রাতে সেই গর্ত থেকে বেরিয়ে আসে অদ্ভুত এক সৃষ্টি। এটাকে মানুষ বলা যাবে কিনা সেটা নিয়ে তো সন্দেহ আছেই, তবে তাদেরকে আরেকটা নামেও ডাকা হয়, কি জানেন? দ্য ওয়াচার। হেই বন্ধুরা, আপনারা আছেন স্টোরি ফাইলের সাথে। আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে চলেছি একটা ফ্যান্টাসি হরর সাসপেন্স মুভি দ্য ওয়াচারের গল্প। তো শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। মুভিটি শুরু হয় আয়ারল্যান্ডের একটা গভীর জঙ্গলে, যে জঙ্গলের কথা একটু আগে আপনাদের বলছিলাম। দেখা যায় জন নামে এক ব্যক্তি জঙ্গলের মধ্য দিয়ে মরিয়া হয়ে দৌড়াচ্ছেন। একটু পরেই সে পয়েন্ট অফ নো রিটার্নস 108 লেখা নামে একটা সাইনবোর্ডের কাছে এসে পৌঁছায়। এরপর সে আবার দৌড় শুরু করে। পাগলের মতো এদিক সেদিকে দৌড়াতে থাকে জন, কিন্তু তার এই উদ্দেশ্যহীন দৌড় একটু পরেই থেমে যায়। হঠাৎ একটা জায়গায় দাঁড়িয়ে সে দেখতে পায় এক ঝাঁক কাক মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এসব দেখে একটা আতঙ্ক জনের মনের মধ্যে এসে ভর করে। সে বুঝতে পারে শীঘ্রই অন্ধকার হয়ে যাবে। জন ভীত হয়ে ভাবতে থাকে এই জঙ্গলের কুখ্যাতি সম্পর্কে। সে শুনেছিল এখানে একবার ঢুকলে কেউ আর বেরোতে পারে না। তো এরপর জন আশ্রয়ের আশায় একটা গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু সে পিছলে পড়ে যায়। তার কিছুক্ষণ পর জনের সামনে অদ্ভুত একটা অবয়ব উপস্থিত হয়। অনেকটা একটা অদেখা প্রাণীর মতো দেখতে অবয়বটা এসে জনকে টেনে একটা গর্তের মধ্যে নিয়ে যায়। কি হলো জনের? কে তাকে এভাবে টেনে নিয়ে গেল জঙ্গলের গভীরে? সেই প্রশ্নগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো মুভির কাহিনী গড়ানোর সাথে সাথে। এরপরের দৃশ্যে মিনা নামে এক আমেরিকান মেয়েকে আয়ারল্যান্ডের ছোট্ট শহর গালওয়েতে একটা পোষা প্রাণীর দোকানে কাজ করতে দেখি। মা মারা যাওয়ার পরে আমেরিকা ছেড়ে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছিল মিনা। সেটা বেশ কয়েক বছর আগের কথা। একটা কাজের আশায় এসেছিল সে। ভাবেন একবার, মানুষ যেতে চায় আমেরিকায়, আর মিনা আমেরিকা ছেড়ে ইউরোপের ছোট্ট একটা দেশে এসেছে কাজের খোঁজে। তার বস একদিন মিনাকে বিশেষ একটা কাজ করতে দেয়। দোকানে সম্প্রতি একটা মূল্যবান গোল্ডের কোনোর তোতা পাখি আনা হয়েছে। মিনাকে দায়িত্ব দেওয়া হয় সেই পাখিটাকে বেলফাস্টের একটা চিড়িয়াখানায় পৌঁছে দিতে। বসের কথায় যথারীতি রাজিও হয়ে যায় মিনা। তবে এর একটা কারণ ছিল, সেটা হলো গালওয়ের এই দোকানের কাজে মিনার একঘেয়েমি এসে গিয়েছিল। তাই সে চাইছিল অন্য কোথাও চলে যেতে আর একটু হাওয়া পরিবর্তন করতে। এই প্রস্তাবটা তার কাছে অনেকটা ইচ্ছে পূরণের একটা সুযোগ হিসেবে এসেছিল। পরের দিন মিনা তোতাটাকে নিয়ে বেলফাস্টের উদ্দেশ্যে রওনা হয়। পথে মিনা তার বোনের কাছ থেকে একসময় একটা ভয়েস মেসেজ পায়। সেখানে তার যমজ বোন লুচি তার মায়ের মৃত্যুবার্ষিকীর কথা মিনাকে মনে করিয়ে দেয়। 15 বছর আগে মিনার মা মারা গিয়েছিল, কিন্তু মিনা তার মায়ের মৃত্যুর জন্য এখনও নিজেকেই দোষারোপ করে। এই বিষয়টা না করতেই লুচি তাকে এই মেসেজটা পাঠিয়েছে। এছাড়া লুচি তাকে বলেওছে মিনা যেন আয়ারল্যান্ডে না থেকে আমেরিকায় ফিরে যায়, কিন্তু এই বিষয়টাতে মিনা আগ্রহী নয়। তো এর কিছুক্ষণ পর মিনা একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে। এটা হলো সেই জঙ্গল যেটা নিয়ে একটু আগে কথা হচ্ছিল। তবে জঙ্গলে প্রবেশের আগে একটা পেট্রোল পাম্প ছিল। সেটার একটা দেয়ালে টানানো ছিল সামনের জঙ্গলে হারিয়ে যাওয়া হাজার হাজার মানুষের মিসিং কমপ্লেন। এই মিসিং কেসগুলোতে এটাই বলা হয়েছিল, যারাই এর আগে জঙ্গলে প্রবেশ করেছে, সে হোক মানুষ বা প্রাণী, তারাই নিখোঁজ হয়ে গিয়েছে। তো একটু পরেই মিনা গভীর জঙ্গলে এসে ঢোকে এবং কিছুক্ষণ পর হঠাৎ মিনা খেয়াল করে গাড়ির রেডিওটা নিজে নিজেই বন্ধ হয়ে গিয়েছে এবং গাড়িটিও এক সময় থেমে যায়। এই অবস্থায় মিনা গাড়িটাকে বারবার রিস্টার্ট করার চেষ্টা চালায়, কিন্তু সেটা আর স্টার্ট নেয় না। ফলে গাড়ি থেকে বেরিয়ে আসে মিনা এবং চারপাশে তাকায়। চারিদিকে একেবারে থমথমে পরিবেশ বিরাজ করছে। একটু পরে মিনা তার তোতাটিকে নিয়ে পয়েন্ট অফ নো রিটার্ন 12 লেখা নামে একটা চিহ্নের কাছে এসে দাঁড়ায়। এই সাইনটা দেখে মিনা ভাবে কেউ কাছাকাছি থাকে, না হলে এরকম সাইন এখানে কে করলো। তাই সে আরও কিছুটা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
কিন্তু সামনে কিছুই দেখতে না পেয়ে মিনা যখন তার আগের স্থানে ফিরে আসে তখন সে অবাক হয়ে লক্ষ্য করে তার গাড়িটি উধাও, যেন সেটা হাওয়ায় মিলিয়ে গিয়েছে একেবারে। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে, তাই উদ্বিগ্ন হয়ে পড়ে মিনা। কিছুক্ষণ পর সে তার আশেপাশে থেকে রহস্যময় কিছু শব্দ শুনতে পায় এবং সে খেয়াল করে তার পায়ের নিচের মাটি হঠাৎ যেন কাঁপতে শুরু করেছে। ঠিক সেই সময় মিনা একজনকে অবাক হয়ে দৌড়াতে দেখে। আর কোনো কিছু না ভেবেই মিনা তাকে এবার অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। একটু পরেই সে জঙ্গলের আবছা আলোয় দেখতে পায় একটা ক্যাবিন। সেটার দরজায় একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে এবং মিনাকে দেখে সে তাকে বলছে, যদি বাঁচতে চাও তাহলে দ্রুত ভেতরে ঢুকে পড়ো। কিন্তু মিনা এবার একটু দ্বিধায় পড়ে যায়। তবে আশেপাশে চিৎকার এবং ফিসফিসানি শুনে মিনা শেষ পর্যন্ত সেই কেবিনে গিয়ে ঢোকে। ভেতরে ঢুকে মিনা বৃদ্ধ মহিলা ছাড়াও আরও দুজনকে দেখতে পায়। এ সময় বৃদ্ধা নিজেকে মেডেলিন নামে পরিচয় দেয়। তাছাড়া সে তার দুই সঙ্গী সিয়ারা এবং ড্যানিয়েলসের সাথেও মিনার পরিচয় করিয়ে দেয়। সবশেষে মহিলা এই কেবিন সম্পর্কে বেশ কিছু চমকে যাওয়ার মতো কথা মিনাকে বলে। সে বলে তারা যে কেবিনে আছে সেটাকে দ্য কোভ বলে ডাকা হয় এবং তারা সবাই এখানে বেশ কিছুদিন ধরে রয়েছে। মহিলার এই কথায় মিনা বুঝতে পারে এরাও হয়তো তার মতো হারিয়ে গিয়ে এখানে আশ্রয় নিয়েছে। এই কেবিনের এক পাশটা ছিল কাঁচ দিয়ে ঘেরা। কাঁচটাও অনেকটা মিররের মতো ছিল। এ ধরনের কাঁচ দিয়ে ঘেরা আয়না আমরা পুলিশের ইন্টারোগেশন রুমেও দেখতে পাই। অর্থাৎ এটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে তারা ভেতর থেকে শুধু নিজেদের প্রতিবিম্বই দেখতে পাবে, কিন্তু বাইরে থেকে তাদের পরিষ্কার দেখা যাবে। তো কিছু সময় পর এরা চারজন একে অপরকে আয়নার দেয়ালে নিজেদেরকে যখন দেখছে তখন মেডেলিন মিলাকে অদ্ভুত কিছু কথা বলে। মেডেলিন জানায় এই জঙ্গলে কিছু প্রাণী বাস করে যাদের জঙ্গলের প্রহরী নামে ডাকা হয়। এরা প্রতি রাতে কেবিনের এই কাঁচ ঘেরা দেয়ালের সামনে এসে দাঁড়ায় যারা কেবিনে আছে এবং নতুন এসেছে তাদের পর্যবেক্ষণ করার জন্য। যেহেতু মিনা নতুন এসেছিল তাই সেদিন রাতে তারা তাকে স্বাগত জানাতে তাদের সামনে অবস্থান নেয়। এই প্রাণীদের দেখা যাচ্ছিল না, কিন্তু তাদের হট্টগোল দেখে বোঝা যাচ্ছিল তারা মিনাকে স্বাগত জানিয়েছে এই জঙ্গলে ঘেরা কেবিনে। এই আনুষ্ঠানিকতা বা অভ্যর্থনা যেটাই বলা হোক না কেন, মিনার কাছে কিন্তু এটা বেশ অস্বস্তিকর লাগে। তো এভাবেই সেই রাতটা পার হয়। পরের দিন সকালে মিনা আরও বিভ্রান্ত হয়ে পড়ে। সে ভাবতে শুরু করে তার সাথে লোকেরা হয়তো পাগল হয়ে গিয়েছে। গত রাতে তারা তাকে যেটা বুঝিয়েছে সেটার আসলে কোনো ভিত্তিই নেই, তাই সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একসময় তোতা পাখিটিকে সঙ্গে নিয়ে মিনা তার গাড়ি খুঁজতে রওনা হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে দিশেহারা হয়ে যায় এবং কোথায় তার গাড়ি এবং সে কোন পথে এসেছিল কিছুই বুঝতে পারে না। সে পুরো জঙ্গলই তার কাছে একই রকম মনে হয়। একেবারে অনিশ্চিত অবস্থায় পড়ে যায় মিনা। তবে একটু পরেই সে একটা টিলা মতো জায়গায় এসে পৌঁছায়। সেখান থেকে সে তার চারপাশের বিস্তৃত বন দেখে সত্যি এবার হতবাক হয়ে যায়। মিনা বুঝতে পারে এখান থেকে পায়ে হেঁটে বেরোনো তার পক্ষে সম্ভব নয়। এর কিছুক্ষণ পরে মেডেলিনের সাথে দেখা হয় তার। মিনা বেরিয়ে আসার পর মেডেলিন তাকে খুঁজতে বেরিয়েছিল, তাই মিনাকে পেয়ে সে এবার তাকে কেবিনে ফিরতে বলে। এরপর সে মিনাকে বলতে শুরু করে এখান থেকে তারা সকলেই পালানোর চেষ্টা এর আগে বহুবার করেছে, কিন্তু কুয়াশার কারণে চোখে তারা হ্যালুসিনেশন দেখে যেটা তাদের পালানো প্রায় অসম্ভব করে তোলে। সে আরও বলে এই বনে বেশ কিছু পয়েন্ট অফ নো রিটার্ন চিহ্ন রয়েছে যেটা অতিক্রম করা তাদের মৃত্যুর শামিল। এই চিহ্নগুলোর অর্থ হচ্ছে সাইনগুলো দেখলেই তোমাকে কেবিনে ফিরতে হবে এবং এটা করতে হবে সূর্যাস্তের আগেই, না হলে ভয়ঙ্কর বিপদ। বৃদ্ধার কথায় মিনা জানতে চায় কে এই চিহ্নগুলো বসিয়েছিল। মেডেলিন এবার উত্তর দেয় কে বসিয়েছিল জানে না সে, তবে তাকে প্রফেসর নামে ডাকা হয়। সব শুনে মিনা বুঝতে পারে এখান থেকে বেরোনোর আসলেই কোনো পথ নেই। তাই কোনো উপায় না দেখে মিনা এবার কোপে ফিরে আসে এবং অন্যদের সাথেই থাকার সিদ্ধান্ত নেয়। পরের দিন দলটি খাবারের সন্ধানে জঙ্গলে বের হয়। মিনার সাথে সিয়ারার ইতিমধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তার সাথে আলাপের সময় মিনা সিয়ারার কাছ থেকে জানতে পারে তার স্বামী জন গত সপ্তাহ পর্যন্ত তাদের সঙ্গেই ছিল, কিন্তু যখন সে সাহায্যের জন্য বাইরে গিয়েছিল তখন তারপরে আর সে ফিরে আসতে পারেনি। সিয়ারা যে জনের কথা বলছে বন্ধুরা, এটা হচ্ছে সেই লোকটা যাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম। তো এরপর কথা বলতে বলতে সিয়ারা মিনাকে একটা বিশাল গর্তের কাছে নিয়ে আসে। সিয়ারা গর্তটা দেখে মিনাকে বলে এখানেই বাস করে ওয়াচাররা। এরপর সে আরও ব্যাখ্যা করতে শুরু করে।
পুরো বন জুড়ে এরকম বেশ কিছু গর্ত রয়েছে। এই প্রহরীরা দিনের বেলা বাইরে আসতে পারে না। একথা শুনে মিনা যখন জিজ্ঞাসা করে সে এখানে কতদিন ধরে আছে, সিয়ারা উত্তর দেয় সে এবং জন প্রায় 5 মাস আগে এখানে এসেছিল। কথা বলা শেষ করে সেই গর্তের কাছ থেকে ফিরে আসে ওরা দুজন এবং তারপর একটা অগ্নিকুণ্ডের পাশে জড়ো হয়। মিনা দেখতে পায় সেখানে ম্যাডিলিনও রয়েছে। ম্যাডিলিন মিনাকে এবার এখানে বেঁচে থাকার কিছু নিয়ম সম্পর্কে বলে। এই নিয়মগুলোর মধ্যে রয়েছে কখনোই আয়নার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, অন্ধকারে দরজা খোলা যাবে না, গর্ত থেকে সবসময় দূরে থাকতে হবে এবং সর্বদা আলোতে থাকতে হবে। নিয়মগুলো বেশ অদ্ভুত হলেও মিনা মেনে নেয় সব। পরের দিন মিনার দায়িত্ব পড়ে তাদের অন্য সঙ্গী ড্যানিয়েলের সাথে শিকারে যাওয়ার। বাইরে বেরিয়ে ড্যানিয়েল মিনাকে জানায় গত 4 মাস ধরে তারা এখানে আছে এবং কখনো একজন প্রহরীকেও তারা দেখতে পায়নি। কিন্তু মিনা এই কথা বিশ্বাস করে না। উপরন্তু সে তাদের সাথে ম্যাডিলিনের সততা নিয়েও প্রশ্ন করতে শুরু করে। কথাবার্তার এক পর্যায়ে মিনা এবার সেই গর্তের কাছে আবার চলে আসে। আর হঠাৎ এ সময় কিছু মনে হলে মিনা ড্যানিয়েলসকে বলে এই গর্তগুলোতে কি রয়েছে সেটা সে দেখতে চায় এবং তাই সে ড্যানিয়েলের সাহায্য চায়। মিনার কথা শুনে কিছুটা দ্বিধা করার পর অবশেষে ড্যানিয়েল রাজি হয়। কিছুক্ষণ পর ড্যানিয়েলের সাহায্যে মিনা একটা দড়ি ব্যবহার করে নেমে আসে সেই গর্তে। ঘুটঘুটে অন্ধকার না হলেও আবছা একটা আভা গুহার মধ্যে রয়েছে। আর এটা দেখে মিনার মনে ভয় করতে শুরু করে এবার। তারপরেও সে জায়গাটা আলোকিত করার জন্য তার সাথে আনা একটা লাইটার ব্যবহার করে। জায়গাটা আলোকিত হলে মিনা দেখতে পায় সেখানে একটা সংবাদপত্র, একটা ভাঙা ক্যাম্প রেকর্ডার এবং কিছু পুরনো বস্তু রয়েছে এবং সেগুলো সে সাথে নেওয়ার সিদ্ধান্ত নেয়। একটু পরে দেখা যায় গুহার একটা ফাটলের মধ্য থেকে অদ্ভুত একটা হাত তাকে ধরতে বেরিয়ে আসছে। আর ঠিক সেই সময় ড্যানিয়েল তার দিকে একটা দড়ি ছুঁড়ে দেয়। হাতটা তাকে ধরার কিছুক্ষণ আগে মিনা তার সাথে অন্য জিনিসগুলো নিয়ে উপরে উঠে আসে। এরপর মিনা গর্ত থেকে বাইরে বেরিয়ে মিনা গর্ত থেকে যে জিনিসগুলো পেয়েছিল সেগুলো সবাইকে দেখায়। এছাড়া অন্যদের নিয়ে এখান থেকে পালানোর একটা পরিকল্পনার কথাও সে সবাইকে বলে। তবে এ সময় ম্যাডিলিন নিয়ম ভঙ্গ করার দায়ে মিনাকে অভিযুক্ত করে, কিন্তু মিনা বলে সে কোনো নিয়ম ভাঙেনি, সে এগুলো জঙ্গলের মধ্যে পেয়েছে। এর কিছুক্ষণ পর তারা কেবিনে চলে আসে এবং দেখা যায় ড্যানিয়েল ক্যাম্প রেকর্ডারটি ঠিক করে এবং এটিকে কেবিনে থাকা একটা টিভির সাথে যুক্ত করে দেয়। এরপর তারা পর্যবেক্ষকদের উপর নজর রাখতে এটিকে দরজার বাইরে সেট করে দেয়। এই অবস্থাটাকে বলতে পারেন অনেকটা সিসি ক্যামেরার মতো বিষয়টা। তো সেদিন রাতে সবাই যখন খাবার খেতে শুরু করেছে তখন দরজায় হঠাৎ একজন লোকের উপস্থিতি টের পায় ওরা। লোকটা কাশি দেওয়ার পাশাপাশি দরজায় ধাক্কাও দিতে শুরু করেছে। লোকটার ধাক্কা ধাক্কিতে ভেতরের 4 জনই এবার ভয় পেতে শুরু করে। তারা টিভির পর্দায় বাইরে দাঁড়ানো লোকটার পা দেখতে পায়। এ সময় বাইরের লোকটি নিজেকে জন বলে দাবি করে, কিন্তু এটা শুনে ম্যাডিলিন এবার হতবাক হয়ে যায় এবং সে বলে এটা তো সম্ভব নয়, কারণ অন্ধকার হয়ে যাওয়ার পর এই জঙ্গলে কোনো মানুষই বেঁচে থাকতে পারে না। তবে একই সাথে ম্যাডিলিন এবার রেগে যায় আর তাই সে মিনাকে এবার প্রশ্ন করে সে আসলে নিশ্চয়ই কোনো একটা নিয়ম ভঙ্গ করেছে, না হলে এরকম পরিস্থিতি তৈরি হতো না। ম্যাডিলিনের কথার উত্তরে এবার মিনা সত্যিটা বলার সিদ্ধান্ত নেয়। সে তাদের বলে আসলেই সে একটা গর্তের ভেতরে ঢুকেছিল। এদিকে দেখা যায় সিয়ারা জনের কথা শুনে তার স্বামীর জন্য দরজাটা খুলতে চায়, কিন্তু ম্যাডিলিন বলে এটা ছদ্মবেশে একজন প্রহরী হবে, তাই দরজা কোনোভাবেই খোলা যাবে না। দেখা যায় সিয়ারা ম্যাডিলিনের কথাটা মেনে নিচ্ছে, তবে সে বাইরের লোকটা কে এবং সে সত্যি জন কিনা সেটাও পরীক্ষা করতে চাইছে। তবে এরকম একটা ঘটনায় সবচেয়ে বেশি চিন্তিত হতে দেখা যায় ম্যাডিলিনকে। সে বুঝতে পারে ওয়াচাররা মিনার কারণে তাদের উপরে ক্ষেপে গিয়েছে। তো পরের দিন সকালে সবাই মিলে মিনার নিয়ে আসা জিনিসগুলো গর্তের মধ্যে ফেলে দিয়ে আসে। একই সাথে ম্যাডিলিন মিনার উপরে রেগে যায় এবং তাকে তার পরীক্ষা নিরীক্ষার জন্য অন্যদের জীবনের ঝুঁকি নেওয়া বন্ধ করার নির্দেশ দেয়। মিনাও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে এবং সব নিয়ম মেনে চলতে রাজি হয়। এরপরের দৃশ্যে দেখা যায় মিনার শৈশবের ফ্ল্যাশব্যাকে চলে এসেছে। এটা সেদিনের দৃশ্য যেদিন মিনা তার মাকে হারিয়েছিল। সেদিন মিনার মা যখন গাড়ি চালাচ্ছিলেন তখন মিনা এবং লুসি পিছনের সিটে খেলছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ মিনার হাত জানালায় আটকে যায় এবং সে চিৎকার করতে শুরু করে। মিনার কি হলো সেটা দেখার জন্য তার মা যখন পেছনের দিকে তাকায় তখন সে গাড়ির নিয়ন্ত্রণ হারায়, ফলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। মিনার মা সেদিন সেই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল
আর সেই ঘটনার পর মিনা তার মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে আসছে। একটা অপরাধবোধ বয়ে বেড়াচ্ছে তারপর থেকে। তো এরপরের দৃশ্যপটটা আবার বর্তমান সময়ে চলে আসে। আমরা দেখতে পাই ইতিমধ্যে কয়েক মাস সেই বনের পেরিয়ে গিয়েছে এবং শীত চলে এসেছে। খাদ্য সংকটের কারণেই ক্রমেই সবার মধ্যে উত্তেজনা বাড়ছে। আর ফলস্বরূপ ড্যানিয়েল এবং ম্যাডেলিন এখন প্রায়ই তর্ক করে একে অপরের সাথে। অন্যদিকে সিয়ারা তার স্বামীকে মিস করে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। একদিন বিকেলে ড্যানিয়েল এবং ম্যাডেলিনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় ড্যানিয়েল এতটাই রেগে যায় ম্যাডেলিনের উপর যে শেষ পর্যন্ত তাকে একটি গাছের সাথে সে বেঁধে রাখে। কিন্তু মিনা যখন এই অবস্থা দেখতে পায় তখন সে ম্যাডেলিনকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু এতে রেগে যায় ড্যানিয়েল এবং সিয়ারাকে নিয়ে কোপের মধ্যে ঢুকে বাইরে দুজনকে রেখে দরজা লক করে দেয়। ড্যানিয়েলের এই কাণ্ডে ভয় পেয়ে যায় দুজন। তারা ড্যানিয়েলসকে দরজা খুলতে অনেক অনুরোধ করে, কিন্তু ড্যানিয়েলস তাদের কথায় কোনো জবাব দেয় না। এর কিছুক্ষণের মধ্যে জঙ্গলে অন্ধকার নেমে আসে এবং সেই সাথে একটা আতঙ্ক দুজনকে আচ্ছন্ন করে ফেলে। দরজা থেকে সরে এসে ম্যাডেলিন মিনাকে একটা ঝোপের মধ্যে নিয়ে আসে আশ্রয়ের জন্য। তাদের লক্ষ্য হচ্ছে সেখানে লুকিয়ে থাকা। একটু পরেই দুজনে কিছু শব্দ শুনতে পায় এবং তারা তারপর প্রথমবারের মতো সেই ওয়াচারদেরকেও দেখতে পায়। প্রাণীগুলো প্রকাণ্ড লম্বা, ক্ষীণ শরীরের অধিকারী এক একটা। দানবগুলো এবার ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করে। তারা জানালার দিকে তাকিয়ে যখন মিনা এবং ম্যাডেলিনকে দেখতে পায় না তখন প্রচণ্ড বিস্মিত হয় তারা। তবে ড্যানিয়েল তাদের উদ্দেশ্য করে বলে দুজন মহিলা এখনও বাইরে রয়েছে। আসলে সে এটা ইচ্ছে করেই বলছিল। সে এবার তাদের শিকার করার জন্য অনুরোধ করে। ড্যানিয়েলের কথায় ওয়াচাররা এবার সম্মত হয় এবং তাদের সন্ধানে বনের মধ্যে ঘোরাঘুরি শুরু করে ওরা। ওয়াচাররা চলে যাওয়ার পর ম্যাডেলিন এবং মিনা আবার দরজার কাছে চলে আসে এবং কড়া নাড়ে এবং ড্যানিয়েলকে দরজাটা খুলতে অনুরোধ করে, কিন্তু এবারও সে সেটা প্রত্যাখ্যান করে। কিন্তু মিনা এবার তার কথা দিয়ে ড্যানিয়েলসের আত্মবিশ্বাসে চির ধরানোর চেষ্টা চালায়। সে তার মায়ের মৃত্যু কিভাবে ঘটিয়েছিল সে সম্পর্কে ড্যানিয়েলকে বলতে শুরু করে। এছাড়া সে তাকে বলে সে একজন ভয়ঙ্কর ব্যক্তি, সেই তার মাকে মেরেছে। তার এ ধরনের কথা এবং অনেকটা ভয় পেয়েই বলা যায় অবশেষে ড্যানিয়েলস তার মন পরিবর্তন করে এবং দরজা খুলে দেয়। ভেতরে ম্যাডেলিন তার কাজের জন্য ড্যানিয়েলসকে শাস্তি দেয়। এবার ভীষণ রেগে আছে মহিলা। এরপর সে তাকে কিছু অদ্ভুত কথা বলে। ম্যাডেলিন বলে সে একজন ডানা কাটা পরী এবং জাদুকরী ক্ষমতা থাকার কারণে একসময় তাদের পরী বলা হতো, কিন্তু এখন তারা কেবল আকার পরিবর্তনকারী হয়ে উঠেছে যারা পর্যবেক্ষণ করে এবং মানুষকে নকল করার চেষ্টা করে। ম্যাডেলিন এ সময় একটা ঘটনার কথাও বলে সবাইকে। সে বলে সে একজন পর্যবেক্ষককে দেখেছিল যে দেখতে অনেকটা তারই মতো ছিল, কিন্তু খুবই বিকৃত আকারের ছিল সেটা। কেবিনের ভেতরে যখন তারা এসব কথা আলোচনা করছে তখন ওয়াচাররা আবার কূপটির কাছে ফিরে আসে এবং আবার দরজায় আঘাত করতে শুরু করে। আসলে নিয়ম ভঙ্গ করায় তারা এই প্রথমবারের মতো এমনটা করছে, কিন্তু তাদের এই কাণ্ডে কূপে থাকা সবাই এবার ভয় পেয়ে যায়। তবে ঠিক সেই সময় ড্যানিয়েল মেঝেতে অদ্ভুত একটা ব্যাপার আবিষ্কার করে। সে একটা হ্যাজ দেখতে পায়, মানে দরজার মতো দেখতে কিছু একটা। কোনো চিন্তা ভাবনা না করেই ড্যানিয়েল সেটাকে খুলে ফেলে। সবাই এবার দেখতে পায় নিচের দিকে একটা সিঁড়ি মতো কিছু নেমে গিয়েছে, আর এটা খেয়াল করে এবার একে একে সবাই নিচে নেমে আসে। নিচে বিস্তৃত সুবিশাল এবং সুন্দরভাবে সাজানো একটা ঘর দেখতে পায় ওরা, যেখানে ওরা প্রাণীদের উপরে লেখা বই, স্কেচ, খাবার এবং বিভিন্ন নোট মজুত করা দেখতে পায়। মিনা বুঝতে পারে এটা একটা গোপন বাংকার। ভেতরটা চেক করার সময় সে এবার একটা পুরনো কম্পিউটারও আবিষ্কার করে এবং সেখানে প্রফেসরের বেশ কয়েকটি ভিডিও খুঁজে পায়। প্রফেসর বুঝতে পেরেছেন তো, আসলে এখানে যে লোকটা থাকতো তাকে প্রফেসর বলা হতো। যা হোক, তার বিষয়ে চলুন আমরা আরও কিছু জানার চেষ্টা করি। ভিডিও থেকে সবাই জানতে পারে এই প্রফেসর যাকে বলা হচ্ছে তার নাম ছিল রোরি কিলমার্টিন এবং তিনি দীর্ঘদিন ওয়াচারদের বিষয়ে গবেষণা করেছিলেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে এবার ভিডিও লগ দেখা শুরু করে মিনা। ভিডিওগুলির একটিতে প্রফেসর তার গবেষণার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেছেন। 2009 সালের দিকে তিনি ওয়াচারদের নিয়ে গবেষণা করতে এখানে এসেছিলেন। তখন তিনি এই কোপটি তৈরি করেন। এটা তৈরি করার পরে এই প্রাণীরা মাঝে মধ্যেই তাকে কাচের মধ্যে দিয়ে দেখতে আসতো এবং তার কার্যকলাপ নকল করার চেষ্টা করত।
তিনি আরও স্বীকার করেছেন এই বাংকারটি তৈরি করতে তিনি বেশ কিছু গ্রামবাসীকে এখানে নিয়ে এসেছিলেন। এই গ্রামবাসীদের বলা হতো ওয়াল্ডারল্যান্ড। বাংকারটা তৈরি যেদিন শেষ হয় সেদিন গ্রামবাসীদের তিনি ওয়াচারদের হাতে তুলে দেন। তাদের গ্রামে ফিরতে না দেওয়ার কারণ হিসেবে প্রফেসর উল্লেখ করেছেন তিনি এইসব কথা বাইরের প্রকাশ করতে চাইছিলেন না, তাই তাদের মেরে ফেলার ব্যবস্থা করেছিলেন তিনি। এরপর একদিন প্রফেসর একজন ওয়াচারের সাথে বন্ধুত্ব তৈরি করেন এবং তার বিশ্বাস অর্জন করতে সক্ষম হন। তিনি তার গবেষণায় প্রাণীটিকে ব্যবহার করতে শুরু করেছিলেন, কিন্তু উল্লেখযোগ্য কোনো কিছু জানতে পারেননি তার থেকে। প্রায় 1 বছর পর এই ক্রিয়েচারদের বিষয়ে গবেষণা করার পর প্রফেসর যখন বুঝতে পারল আদতে তার কোনো লাভই হচ্ছে না, তখন সে তার নিজের স্বার্থপরতার জন্য অনুতাপে ভুগতে শুরু করেন। ওয়াচারদের মতো নিজেকেই তার দানবের মতো মনে হতে থাকে। এরপর বেশ কিছু ভিডিও থেকে মিনা এসব বিষয়গুলো জানতে পারলেও অনেকগুলো ফোল্ডার তখনও বাকি ছিল তার অদেখা। কিন্তু শেষ পর্যন্ত মিনা শেষ ফোল্ডারটাও ওপেন করতে সক্ষম হয়। তার শেষ ভিডিওতে প্রফেসর ব্যাখ্যা করেছেন আটকে পড়াদের কেউ যদি পয়েন্ট অফ নো রিটার্ন 134 মার্কারের কাছে পৌঁছাতে পারে তবে এখান থেকে পালানোর একটা রাস্তা সে খুঁজে পাবে। তবে সেই মার্কারটা খুঁজে পাওয়ার জন্য তাদের পাখিদের অনুসরণ করার কথা বলা হয়েছে। সেই মার্কারের পর একটা নদী পাওয়া যাবে নাকি, এবং নদীটা পার হওয়ার জন্য একটা বোটও সেখানে রাখা হয়েছে। এরপর তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি এখান থেকে জীবিত বের হতে পারেন তবে তার ইউনিভার্সিটিতে গিয়ে তার গবেষণাপত্রগুলি যেন সে ধ্বংস করে দেয়। আর এভাবেই ভিডিওটি শেষ হয়। কিন্তু ভিডিওটির শেষে একটা মর্মান্তিক বিষয় লক্ষ্য করা যায়। দেখা যায় প্রফেসর একটা বন্দুক নিয়ে বন্দি সেই ওয়াচারকে হত্যা করার জন্য উপরে উঠছে। এরপর দুটো গুলির শব্দ শোনা যায়, যাতে বোঝা যায় তারা দুজনেই মারা গিয়েছে। এই পুরো বিষয়টা এবার এই 4 জনের দলটাকে একেবারে হতভম্ব করে দেয়। কিন্তু তা সত্ত্বেও তাদের মনের ভেতরে পালানোর একটা ক্ষীণ আশা তৈরি হয়েছিল প্রফেসরের কথাতে। তাই পরের দিন খুব সকালে দলটি প্রফেসরের নির্দেশনাবলী অনুসরণ করে এগোতে শুরু করে এবং বনের ধারে নদী খুঁজে পেতে মিনা তার তোতা পাখিটাকে ব্যবহার করে। কিছুটা যাওয়ার পর পথের মধ্যে একটা স্কাল্পচার জাতীয় কিছু দেখতে পায় ওরা। ম্যাডেলিন এবার সেদিকে এগিয়ে যায় এবং সেটা দেখে সবার উদ্দেশ্যে বলে এটা একটা পবিত্র শিলালিপি। সে ব্যাখ্যা করে যে এটা ছিল একটা ওয়াচার এবং মানুষের যুদ্ধের প্রতিনিধিত্বকারী কিছু একটা। এই ওয়াচাররা যখন এই গ্রহে আসে তখন তারা একসময় শান্তিপূর্ণভাবে মানুষের সাথে সহাবস্থান করার চেষ্টা করেছিল, কিন্তু ধীরে ধীরে তারা শক্তিশালী হয়ে ওঠে এবং অন্যান্য জাতিকে হুমকি দিতে শুরু করে তারা। তাই মানুষ তাদের ভূগর্ভে নির্বাসিত করতে বাধ্য হয়। মেডেলিন আরও বলতে থাকে যে কিভাবে পরীরা পরাজিত হয়েছিল। আসলে তাদের ডানা কেটে ফেলা হয়েছিল এবং সংখ্যায় কম থাকায় তাদের গভীর গর্তে চিরতরে বন্দি করে ফেলা হয়েছিল। মেডেলিনের কথা শেষ হওয়ার সাথে সাথে দেখা যায় আকাশ অন্ধকার করে বৃষ্টি শুরু হয়েছে। তাই সেখানে আর অপেক্ষা না করে ওরা কিছুক্ষণ পরেই সেই নদীর কাছে এসে পৌঁছায় এবং সেখানে ঠিকই একটা নৌকা দেখতে পায়। ড্যানিয়েল ছাড়া অন্য 3 জন নৌকায় উঠে পড়লেও কিছু একটা শব্দ শুনে ড্যানিয়েল নদীর ধারে একটু অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু একটু পরেই দেখা যায় সেই আহত জন মানে সিয়েরার স্বামী ড্যানিয়েলের কাছে এসে দাঁড়ায়। ড্যানিয়েল তাকে জড়িয়ে ধরে এবং তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু একটু পরেই দেখা যায় জন একটা ওয়াচারে রূপান্তরিত হচ্ছে। আসলে এই ওয়াচাররা যে কোনো ছদ্মবেশ ধারণ করতে পারত। ওয়াচারটা এবার ড্যানিয়েলসকে হত্যা করে এবং তাদের একজন করে নেয়। আর বলাই বাহুল্য ড্যানিয়েলস উদ্ধার পেতে পারে না। এই বিষয়টা 3 জন মহিলাকে এবার অনেকটাই আতঙ্কিত করে তোলে। তারা নদীর মধ্যে থেকেই দাঁড়িয়ে সেই বোটে থেকেই দেখছিল। তাই তারা দ্রুত নৌকা চালিয়ে নদীর অপর পাশে এসে পৌঁছায়। এ সময় দেখা যায় ওয়াচাররা সবাই এবার ড্যানিয়েলের রূপ ধারণ করেছে এবং ভীতিকর চোখে নৌকাটার দিকে তাকিয়ে আছে। নদী পার হওয়ার বেশ কয়েক ঘন্টা পর 3 জনে অবশেষে জঙ্গল পেরিয়ে একটা রাস্তায় এসে পৌঁছায়। তারপর তারা বাস ধরে ফিরে আসে শহরে। এরপর কয়েকদিন কেটে যায়। দেখা যায় একদিন মিনা অধ্যাপকের বিশ্ববিদ্যালয়ে যান এবং তার কাজ পরীক্ষা করেন। প্রফেসরের গবেষণা পেপারটির শিরোনাম ছিল দ্য হাফলিং ডাইলেমা, যা পশুতে রূপান্তরিত হওয়ার আগে পরী এবং তাদের ইতিহাসের বিবরণ দেয়। এখানে মিনা প্রফেসরের এমন কিছু গবেষণাপত্র দেখতে পায় যেখানে উল্লেখ করা আছে ওয়াচাররা একসময় মানুষের মধ্যেই বন্ধুর মতো বিচরণ করত এবং এমনকি তাদের মধ্যে ঘনিষ্ঠতা হতো। মানুষ এবং পরীদের মিলনে যারা জন্মেছিল তারা অর্ধেক হয়ে গিয়েছিল
এই পরীরা মানুষের নকল করতে এবং এমনকি মৃত ব্যক্তির রূপ ধারণ করতেও সক্ষম ছিল। এরপর মিনা সেখানে এমন একটা ছবি দেখতে পায় যা তাকে একেবারে হতবাক করে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় মিনা সিয়ারার বাড়িতে এসেছে এবং সে যে ছবিটা খুঁজে পেয়েছে সেটা নিয়ে তার সাথে আলাপ করতে এসেছে। মিনা ফটোটা দেখিয়ে সিয়ারাকে বলে ম্যাডিলিন আসলে প্রফেসরের স্ত্রী ছিল, কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো ম্যাডিলিন 2001 সালে ক্যান্সারে মারা যায়। এটা শোনার পর এবার ওরা দুজনেই একে অপরের দিকে তাকায়, মানে দুজনের মনে একই প্রশ্ন, আর সেটা হলো তাহলে এই ম্যাডিলিনটা কে যার সাথে ওরা এতদিন ছিল। মিনা এবার বুঝতে পারে কূপটিতে বসবাসকারী ব্যক্তিটি ম্যাডিলিনের ছদ্মবেশী একটি পরী ছিল। সে এও অনুমান করে যে প্রফেসর তার গবেষণায় বিনিয়োগ করেছিলেন, কারণ তিনি তার প্রয়াত স্ত্রীর প্রতিলিপি তৈরি করার একটা চেষ্টা করেছিলেন। এসব শুনে এবার সিয়ারাও হতবাক হয়ে যায় এবং মিনাকে সে জিজ্ঞাসা করে যদি ম্যাডিলিন সেই ক্রিয়াচারী হবে তবে সে দিনের আলোয় কিভাবে হাঁটতে পারে। মিনা এবার উত্তর দেয় এটা হতে পারে কারণ সে অর্ধ মানুষ। তাদের কথাবার্তার মধ্যে ঠিক সেই মুহূর্তে আসল সিয়ারা এবার বাড়িতে আসে। মানে এতক্ষণ মিনা যে সিয়ারার সাথে কথা বলছিল সে ছিল আসলে ম্যাডিলিন এবং সে সিয়ারার রূপ ধরে মিনার সাথে কথা বলছিল। অর্থাৎ মিনা যেটা সন্দেহ করেছিল ঠিক সেটাই ঘটতে দেখা যায় এবার। এরপর সিয়ারা যখন তার ঘরে প্রবেশ করে ওয়াচার সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সে মিনার নিজের রূপে রূপান্তরিত হয় এবং তাকে আক্রমণ করে বসে। এরপর সে বলে কিভাবে প্রফেসর তার সাথে বন্ধুত্ব করার ভান করেছিল এবং তারপরে তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ব্যবহার করেছিল। তারপরে যখন সে তাকে ত্যাগ করার চেষ্টা করেছিল, মানে সেই দিনের কথা বলছে ম্যাডিলিন, যে দিনটাতে প্রফেসর উপরে উঠে দুটো গুলি ছুড়েছিল, তখন তাকে হত্যা করা ছাড়া আসলে তার কোনো উপায় ছিল না। ওয়াচার বলে চলে মিনাও তার সাথে বিশ্বাসঘাতকতা করবে, ঠিক যেমনটি প্রফেসর তার সাথে করেছিলেন, এবং এই বিষয়টা অনেক আগে থেকেই মানুষের মধ্যে রয়েছে। যাই হোক, তবে মিনা তাকে মেরে না ফেলার জন্য এবার অনুরোধ করতে থাকে এবং তাকে তার অবস্থান বোঝানোর চেষ্টা করে। মিনা এটাও বলে তুমি ওয়াচার হলেও একজন অর্ধ মানুষ তুমি, আর এই কারণেই তুমি দিনের আলোতে স্বাধীনভাবে হাঁটতে পারো। মিনা এবার তাকে মানুষের প্রতি তার ঘৃণাকে ত্যাগ করার অনুরোধ জানায়। মিনা তাকে বলে তুমি মানুষদের ভালোবাসো, না হলে আমাকে সেই রাতে তুমি বাঁচাতে না। সমস্ত অশুভতা সত্ত্বেও তোমার মধ্যে এখনও মানবতা রয়েছে। এই কথার সাথে সাথে মিনাও আশাবাদী ছিল যে ম্যাডিলিনের মতো আরও অর্ধমানব এই দুনিয়ায় নিশ্চয়ই আছে এবং তাদেরকে খুঁজে বের করার জন্য সে ম্যাডিলিনকে অনুরোধও করে। সে তাকে এটাও বলে তুমি যদি তাদেরকে খুঁজে পাও তবে তোমার একাকিত্ব জীবনের অবসান ঘটবে। মিনার এ ধরনের কথা শুনে ওয়াচার এবার নির্বাক হয়ে যায় এবং অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপরে সে তার ডানা এবং জাদু শক্তি ফিরে পায় যেগুলো মানুষরা তার থেকে কেড়ে নিয়েছিল। তার নতুন পাওয়ার স্বাধীনতার সাথে সে সারা বিশ্বে অনন্য অর্ধেক মানব খুঁজে বের করার মিশন শুরু করে। শেষ দৃশ্যে মিনা তার বোন লুসির সাথে বহু বছরের বিচ্ছিন্নতার পর পুনরায় একত্রে মিলিত হয়। অর্থাৎ মিনা সেদিনের পরে আবার আমেরিকায় ফিরে এসেছিল। লুসির সাথে মিনা বনে তার সাথে যে অভিজ্ঞতা হয়েছিল সেটা শেয়ার করে। সে আরও বলে যে সে এখনও বিশ্বাস করে একজন অভিভাবক দেবদূতের মতো পর্যবেক্ষক তাকে রক্ষা করে চলেছে। আর এরই সাথেই শেষ হয় এই ফ্যান্টাস্টিক হরর মুভিটি। বন্ধুরা, এই হরর মুভিতে ভয়ের কতটুকু ছিল সেটা আমি বলতে পারবো না। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ফিরছি অন্য কোনো একদিন নতুন কোনো এক মুভির স্টোরি নিয়ে। সবাই ভালো থাকুন, টেক কেয়ার।